Hello dear students, welcome again to You Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আবারও চলে এসেছি HSC ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। তো যথারীতি আমাদের আজকের ক্লাসটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ সুটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস নিয়ে। আর এই টপিকের উপরে আমাদের লেকচার নাম্বার 16, আর এখানে আমরা আলোচনা করব বি গোয়িং টু এর ব্যবহার নিয়ে। এটা খুবই কমন একটি ফ্রেজ এবং এর বেশ ব্যবহার রয়েছে। তো তোমাদের যেহেতু এই টপিকের সাথে রিলেটেড এবং এছাড়াও তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব সহ কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু এগুলো ব্যবহার আছে, তো সে কারণেই এই ভার্বটিকে আমাদের খুব ভালো মতো শিখে নেওয়া দরকার। ওকে, তো প্রথমেই আমরা দেখব হচ্ছে এর মিনিং অ্যান্ড ইউজ। আমরা আসলে এই বি গোয়িং টুটা কখন ব্যবহার করব এবং এর অর্থ কী বলা হচ্ছে। দেখো, বি গোয়িং টু ইজ ইউজড হোয়েন উই ওয়ান্ট টু এমফাসাইজ আওয়ার ডিসিশন। মানে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্তটি যে 100% শিওর সেটা বলতে বা জোর দিয়ে বলতে আমরা মেনলি বি গোয়িং টু ইউজ করে থাকি। এছাড়াও আমরা কিন্তু বর্তমান সময়ে দেখো কোনো কিছু নিশ্চিত, এমন কিছু বোঝাতেও এভিডেন্স হিসেবে বলতে আমরা বি গোয়িং টু ব্যবহার করে থাকি। এছাড়াও এই ভার্ব ফ্রেজটি ইন্টেনশনস, খেয়াল করো, মানে আমার ইচ্ছা, আমি করব এবং এটা জোরালো ইচ্ছা। প্রেডিকশনস, কোনো কিছু অবশ্যই ঘটবে, আর হচ্ছে কমান্ডস, তোমাকে এই কাজটা করতেই হবে। এই যে তিনটা বিশেষ কাজ বা বিশেষ ব্যাপার, এই তিনটা বিশেষ ব্যাপারকেও নির্দেশ করতে বি গোয়িং টু ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এগুলো উদাহরণসহ বিস্তারিত জানব। আর এই ভার্বটি প্রধানত সেমি মোডাল অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এটা হচ্ছে কি এক ধরনের মোডাল ভার্ব, এবং এই মোডাল ভার্বের ব্যবহার সম্পর্কে নিশ্চয়ই আমরা জানি যে প্রধানত আমরা করব কি বি গোয়িং টু ব্যবহার করব, এরপরে যে ভার্বটা বসবে তার বেস ফর্ম হবে। ওকে, এবং এইটাই কিন্তু আমাদের প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসবে। আর এই পুরোটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, এটাকে যেন আমরা প্রিন্সিপাল ভার্ব হিসাবে না ধরি। ওকে, যদিও এর আরেক ধরনের ব্যবহার রয়েছে, সেটা আমরা পরবর্তী একটা ক্লাসে জানবো, কিন্তু আপাতত আমরা জানবো যে বি গোয়িং টু এটা হচ্ছে একটি সেমি মোডাল ভার্ব, এবং এটা দ্বারা মোডালের মতো করে দেখো কোনো কিছু করব তার নিশ্চয়তা এবং আমার ইচ্ছাটা নিশ্চিত, আমি করবই, ভবিষ্যতে কোনো কিছু অবশ্যই ঘটবে এবং তোমাকে এই কাজটা করতেই হবে, এইরকম বিষয়গুলো নির্দেশ করতে এই বি গোয়িং টু ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তো আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই, তাহলে আরও ক্লিয়ার হবে। দেখো, আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ বিজনেস, তার মানে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা নতুন বিজনেস শুরু করব। তো এখন আমি যে শুরু করব এটা কতটুকু নিশ্চিত? আসলে আমি কি জাস্ট একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা নিশ্চিত না, নাকি একদম নিশ্চিত? এই বিষয়টা বোঝাতে আমরা মেনলি বি গোয়িং টু ব্যবহার করেছি। দেখো, আই এম গোয়িং টু স্টার্ট মানে আমি শুরু করতে যাচ্ছি, মানে অলরেডি ডিসিশন ফাইনাল, ডিসিশন নেওয়া হয়েছে এবং এই ডিসিশনটা নিশ্চিত, সেটা বোঝাতে আমরা বি গোয়িং টু ইউজ করছি। তার মানে কোনো সেন্টেন্সে যদি বি গোয়িং টু থাকে তাহলে বুঝতে হবে এটা অবশ্যই হবে। ওকে, একইভাবে দেখো, ইট ইজ গোয়িং টু রেইন ভেরি সুন, তার মানে আবহাওয়া যেমন, হয়তো আকাশে মেঘ জমেছে এবং চারিদিকে অন্ধকার হয়ে গেছে, এই আবহাওয়া দেখে বা এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে অবশ্যই বৃষ্টি হবে, তার মানে বৃষ্টি হতে যাচ্ছে। বৃষ্টি হতে যাচ্ছে মানে এটা নিশ্চিত যে বৃষ্টি হবে। ওকে, তারপরে কি, ইউ আর গোয়িং টু ফিনিশ দিস ওয়ার্ক ভেরি কুইকলি, তুমি খুব ঢিলেমি করতেছো, তুমি কাজ ধীরে সুস্থে করতেছো, আর তাই একটা নির্দেশ হলো তোমাকে অবশ্যই এই কাজটা দ্রুত শেষ করতে হবে, মানে তুমি এই কাজটা নিশ্চয়ই দ্রুত শেষ করতে যাচ্ছ, ঠিক আছে, এরকম মিনিং, বা তোমাকে অবশ্যই এই কাজটা দ্রুত শেষ করতে হবে। সুতরাং কী হচ্ছে, দেখো, ইউ আর গোয়িং টু ফিনিশ দিস ওয়ার্ক ভেরি সুন, মানে তুমি খুব দ্রুতই কিন্তু এই কাজটা শেষ করতে যাচ্ছ, করতেই হবে, আমার দ্রুত করা দরকার, তুমি দ্রুত করছো না, তাই তোমাকে নির্দেশ দেওয়া হলো, কমান্ড করা হলো, তোমাকে এটা দ্রুত শেষ করতে হবে। ওকে, ঠিক একইভাবে ক্লাসে হয়তো টিচার স্টুডেন্টকে বলতেছে ইউ আর গোয়িং টু সাবমিট ইট ভেরি সুন, তোমাকে অবশ্যই কী করতে হবে, এটা দ্রুত জমা দিতে হবে।
দ্য প্রোডাক্টস আর গোয়িং টু বি সোল্ড, একটা চিপ প্রাইস, একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের এই প্রোডাক্টটা আমরা সস্তা দামে বিক্রি করব, তাই তো, সস্তা মূল্যে বিক্রি করব। তাহলে একটা চিপ প্রাইসে বিক্রি করব, এইটা হচ্ছে কি নিশ্চিত। হ্যাঁ, দেখো আর গোয়িং টু বি সোল্ড, এখানে প্যাসিভ করার জন্য দেখো আমরা কি করেছি, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে একটা অতিরিক্ত বি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে কি এই বি গোয়িং টু দিয়ে যদি আমাদের কোনো প্যাসিভ সেন্সকে নির্দেশ করতে হয় তাহলে এই পুরোটাকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ধরবো, এইটাকে যেন আমরা আবার পাস্ট পার্টিসিপল না করে ফেলি। হ্যাঁ, এটা বরং সাহায্যকারী ভার্ব। হ্যাঁ, এই বিষয়টা আমরা খেয়াল করব। আরেকটি বিষয় হলো কি যে এখানে আমরা ব্যবহার করছি বি গোয়িং টু। হ্যাঁ, তো বি গোয়িং টু মানে এটা নয় যে সব জায়গায় বি ব্যবহৃত হবে, মানে বি ভার্বের যে বিভিন্ন ফর্ম রয়েছে টেন্স অনুসারে এবং আমাদের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে বি এর রূপ কিন্তু পরিবর্তন হবে, তাই না? দেখো আয়ের সাথে আম বসেছে, ইটের সাথে ইজ বসেছে, ইউ এর সাথে আর বসেছে। হ্যাঁ, এইভাবে। আর প্রোডাক্টস দেখো প্লুরাল ফর্ম, তাই আর বসিয়েছি। তাহলে এটা কিন্তু শুধু একক সাহায্যকারী ভার্ব না, পুরোটা মিলেই হচ্ছে কি আমাদের সাহায্যকারী ভার্ব, এবং এটা হচ্ছে কি সেমি মডেল অক্সিলারি ভার্ব। তাই মডেল ভার্বের পরে কি দেখো প্যাসিভ করার সময় যে আমরা অতিরিক্ত বি ভার্ব নিয়ে আসি তার কিন্তু পাস্ট পার্টিসিপল, তার কিন্তু বেস ফর্ম বসেছে, তাই না? এরপর কি হচ্ছে দেখো, হি ইজ গোয়িং টু বি পানিশড, এটাও দেখো পুরো প্যাসিভ করার জন্য আমরা এই কাজটা করছি, যে দেখো তাকে যে এই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির জন্য শাস্তি দেওয়া হবে সেটা কিন্তু নিশ্চিত। হ্যাঁ, যে হি ইজ গোয়িং টু বি পানিশড ফর সাচ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, তো এভাবে আমরা একে সাহায্যকারী ভার্ব হিসেবে ইউজ করব। এটা দ্বারা ইন্টেনশন নির্দেশ করা হয়, এটা দ্বারা কমান্ড নির্দেশ করা হয়, এবং এটা দ্বারা কোনো কিছু অবশ্যই ঘটবে এমনটা নির্দেশ করা হয়। ওকে, এরপর এই বি গোয়িং টু এর পাস্ট টেন্সে ব্যবহার আছে কিনা? হ্যাঁ, এটার পাস্ট টেন্সে ব্যবহার আছে, কিন্তু এটা আসলে মডেল ভার্বের মতো যেভাবে আমরা ব্যবহার করে থাকি সেভাবে না। তাই বলে দেখো, হোয়েন বি গোয়িং টু ইজ ইউজড ইন দ্য পাস্ট টেন্স ইট রেফার্স টু সামথিং দ্যাট ওয়াজ গোয়িং টু হ্যাপেন বাট ইন দ্য এন্ড ইট ডিড নট হ্যাপেন। মানে আমরা যদি এমন কোনো কাজের কথা বলি যেটা আমার ইচ্ছা ছিল, আমি ভেবেছিলাম করব, কিন্তু আসলে করা হয়নি, এই সেন্স বোঝাতে আমরা বি গোয়িং টুটাকে পাস্ট টেন্সে ইউজ করবো। তখন হবে কি ওয়াজ ওয়ার হয়ে যাবে, তাই না? তা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। দেখো যে আই ওয়াজ গোয়িং টু কল ইউ, আমি তোমাকে কল দিতে যাচ্ছিলাম, মানে আমি কল দিব ভেবেছিলাম। হ্যাঁ, মানে অতীতেই, কিন্তু ঘটনাটা কি ঘটলো, আই লস্ট ইয়োর ফোন নাম্বার, কিন্তু ফোন খুলে দেখি তোমার ফোন নাম্বার ওখানে নাই। তার মানে কি আমার ইন্টেনশন ছিল যে আমি কাজটা করব, কিন্তু দুঃখের বিষয় করা হয়নি, কারণ তোমার যে ফোন নাম্বারটা সেটা আমি হারিয়ে ফেলেছিলাম। একইভাবে দেখো, ইট ওয়াজ গোয়িং টু রেইন, আবহাওয়া দেখে মনে হলো যে বৃষ্টি হবে, কিন্তু কি ঘটনা ঘটলো, বাট সাডেনলি দ্য সান অ্যাপিয়ার্ড, সূর্য উঠে পড়লো। হ্যাঁ, তো এভাবে আমরা পাস্ট টেন্সেও বি গোয়িং টু এর ব্যবহার দেখছি, যেটা কোনো কাজ করার ইন্টেনশন বোঝাচ্ছে, কিন্তু লাস্টলি সেই ইন্টেনশনটা ফুলফিল হয়নি কোনো কারণে। ওকে, বা কোনো একটা ঘটনা ঘটবে বলে মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করে ঘটনাটা ঘটলো না। তো এই জাতীয় বিষয়গুলোকে বোঝাতে আমরা পাস্ট টেন্সে বি গোয়িং টু ব্যবহার করতে পারি। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের এই ভার্বের আলোচনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, এই যে ভিডিও ক্লাস আছে, এই ভিডিও ক্লাসের নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে তোমাদের প্রশ্ন বা তোমাদের সমস্যা লিখে দিবে। আমি চেষ্টা করব সেখানে কমেন্টের উত্তর দিয়ে বোঝাতে, অথবা নতুন কোনো ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো সমাধান দিতে। আর যেহেতু এটা হচ্ছে আমাদের 16 নাম্বার ক্লাস, অর্থাৎ ইতিমধ্যে আমরা 15টি ক্লাস নিয়েছি এই স্পেশাল ওয়ার্ডস এবং ফ্রেজের উপরে। ঠিক আছে, তো আশা করি তোমরা ভিডিও ক্লাসগুলো দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গেলে পারে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির ভিতরে দেখো স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের কিন্তু একটা প্লেলিস্ট করা আছে, সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে। ইতোপূর্বে একটি ভিডিও ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি, তো আজকে আর দেখিয়ে সময়টা নষ্ট করতে যাচ্ছি না বা ভিডিওটি বড় করতে যাচ্ছি না। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমাদের আলোচনার বিষয় হবে ইন অর্ডার টু এবং ইন অর্ডার দ্যাটের ব্যবহার নিয়ে। তো সেই ক্লাসেও তোমাদের সাথে পাবো এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।